আজকের ভিডিওটা শুরু করছি এক অন্যরকম অনুভূতি নিয়ে। আমার অফবিট হিমাচল ভ্রমণ সিরিজের প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম সুন্দর শিশুগ্রামের অভিজ্ঞতা, শেয়ার করেছিলাম শিশু থেকে জিসপা পর্যন্ত সেই অপূর্ব রাস্তার সৌন্দর্য, পাহাড়ের বুক ছিঁড়ে এগিয়ে চলা পথ আর প্রকৃতির এক অসাধারণ রূপ। প্রথম পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম শিশুর একটি দুর্দান্ত হোটেলেও, যেখানে পাহাড়ের মাঝে কাটানো মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতন ছিল। আর আজ এই সিরিজের দ্বিতীয় তথা শেষ পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মানালি ও কাসল ভ্রমণের অভিজ্ঞতা। কোথায় ছিলাম, কেমন ছিল হোটেল, সেই সমস্ত দরকারি তথ্য থাকবে এই ভিডিওতে। এছাড়া সেদিনের এক দারুণ বাঙালি লাঞ্চের অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে ভাগ করে নেব, যা পাহাড়ের মাঝে সত্যি বাড়ির স্বাদ এনে দিয়েছিল। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমার এই ট্রাভেল সিরিজ আপনাদের ভালো লাগে, যদি কোথাও সামান্য হলেও আপনাদের কাজে আসে বা আনন্দ দেয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের যাত্রা। এই পর্বের ভিডিওটা শুরু হচ্ছে একটু অন্যরকম অনুভূতি আর খানিকটা সাসপেন্স নিয়ে, কারণ বাড়ি ফেরার ট্রেনের টিকিটটা ছিল তৎকাল ওয়েটিং লিস্টে। শেষ পর্যন্ত সেটা কনফার্ম হবে কিনা তখনও কিছুই জানতাম না। তার ওপর বাড়ি ফেরার একটা আলাদা তাড়াও ছিল, কারণ 29 তারিখে ছিল সেকেন্ড ফেজ ইলেকশন। মনে অনেক প্রশ্ন, বুক ভরা একটু আশা আর পাহাড়ি সফরের শেষ মুহূর্তগুলোকে উপভোগ করার ইচ্ছা নিয়ে আমি রওনা দিয়েছিলাম মানালির উদ্দেশ্যে। মানালিতে পৌঁছতে পৌঁছতে বেশ বেলাই হয়ে গেছিল, তাই হোটেলে যাওয়ার আগে সেদিনের প্রথম গন্তব্য হিসেবে আমি চলে গিয়েছিলাম এক ঐতিহাসিক ও শান্ত পরিবেশে ঘেরা জায়গায়, বশিষ্ঠ মুনির মন্দিরে। মানালির কাছেই অবস্থিত বশিষ্ঠ মুনির আশ্রম এক শান্ত ও ঐতিহাসিক স্থান। পুরাণ মতে মহর্ষি বশিষ্ঠ এই পাহাড়ি এলাকায় এসে তপস্যা করেছিলেন, সেই থেকে এই জায়গার নাম বশিষ্ঠ। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রাকৃতিক গরম জলের কুণ্ড। ওই যে বেসিন দেখছেন তার পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেখান থেকে একটুখানি গেলেই হচ্ছে এখানে হট ওয়াটার একটা স্প্রিং আছে, ঠিক যেমন মণিকরণে আছে। এখানেও ছিলাম, আছে মণিকরণের ওই জায়গাটা অনেক বড়, এখানে অতটা বড় না, ওটাতেও ভিডিওগ্রাফি করা যাবে না। তো আর যেটা বলা সেটা হচ্ছে পুরুষদের স্নান করার জায়গা আলাদা আছে, আর ওই মহিলাদের জন্য সম্পূর্ণ পৃথক করা আছে। পাথর আর কাঠের মিশ্রণে তৈরি বশিষ্ঠ মুনির মন্দিরটি হিমাচলী স্থাপত্যের এক সুন্দর উদাহরণ। মন্দিরের ভেতরে শান্ত পরিবেশ, ধূপের গন্ধ আর পাহাড়ি বাতাস এক আলাদা অনুভূতি এনে দেয়। মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করা একদমই নিষিদ্ধ। মন্দিরে বশিষ্ঠ মুনির একটা মূর্তি আছে, আর পুরো মন্দিরটাই পুরো কাঠ দিয়ে তৈরি। আর যেটা বলার কথা সেটা হচ্ছে আপনি জুতো রাখার আলাদা বাইরের স্ট্যান্ড আছে, নিঃশুল্ক। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভগবান রামের মন্দির। লোককথা অনুযায়ী বনবাসের সময় ভগবান রাম এই অঞ্চলে এসেছিলেন বলেই এই মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। ছোট হলেও মন্দিরটির পরিবেশ অত্যন্ত শান্ত ও মনোরম। চারপাশের পাহাড়, পুরনো কাঠের কাজ আর ঘণ্টার শব্দ পুরো জায়গাটিকে আরও পবিত্র করে তোলে। বশিষ্ঠ মুনি আশ্রমে ঢোকার পথে ডান দিকে পড়বে শিবা টেম্পল, আর যে মন্দিরটি সাধারণত 1টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে। বশিষ্ঠ মুনির আশ্রম থেকে আসছি, মানালি দেখতে পাচ্ছি চারবান বেকারি। আর এই চারবান বেকারি বললে আমার গোয়ার কথা মনে পড়ে যায়। গোয়াতে যে চারবান বেকারিতে আমি ব্রাউনি খেয়েছিলাম, আমার খাওয়া অন্যতম সেরা ব্রাউনি ছিল না। কেউ কেউ গেছেন গোয়ার, চারবান বেকারি আছে নর্থ গোয়াতে, আর পার্টিকুলার জায়গাটা কোনটা ভুলে গেছি, ভিডিওতে আছে। আপনারা যখন এখানে আসবেন না, তার গাড়ি যখন বুক করবেন তখন কিন্তু কথা বলে নেবেন যে গাড়ি কত পর্যন্ত আসবে। এখানে যে পার্কিং স্ট্যান্ড আছে সেই পর্যন্ত যেন আসে না, তো অনেকটা চড়াই কিন্তু। আর পার্কিং স্ট্যান্ড থেকে চড়াইটা ওটা খুব একটা বেশি না,
এটা কিন্তু কথা বলে নেবেন মনে করে। মানালিতে লোকালে যদি আপনি গাড়ি করে নাও ঘুরতে চান, দেখুন এরকম অটো করেও কিন্তু ঘুরতে পারবেন, অবশ্যই দাম দর করে নেবেন। এটা অটো কিন্তু বশিষ্ঠ টেম্পেলে পৌঁছে গেছে, এখানটা কিন্তু রাস্তা যথেষ্ট খারাই। এখানে এসে মানালি থেকে না শিশুতে গিয়ে আমার না বারবার দেখতে পাচ্ছি মুখ শুকিয়ে যাচ্ছে বা গলা শুকিয়ে যাচ্ছে। আমি ওখানকার যে হোটেল ওনার ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে কেন হচ্ছে এরকম। তখন উনি বললেন যে অক্সিজেনের হয়তো একটু কম অনুভব হচ্ছে বা আপনার শরীর অক্সিজেন কম নিতে পারছে, সেই জন্য গলা বারবার শুকিয়ে যাচ্ছে। তার রেমেডি হলো অল্প অল্প করে জল বারবার করে পান করুন। যাক, আপনারা যারা হাই অল্টিটিউড এরিয়া আসবেন এরা খেয়াল রাখবেন, যদি গলা শুকিয়ে যায় বা মনে হচ্ছে, আর যদি নাও শুকিয়ে যায়, অল্প অল্প করে জল পান করতে থাকবেন, তাহলে অক্সিজেনের ঘাটতিটা হবে না। আচ্ছা, যেটা আমাদের ইচ্ছা এখান থেকে সোজা আমি হোটেলে চলে যাব। মানালিতে কোন হোটেল দিয়েছে দেখি। আমি তো ট্রাভেল করছি হেরিটেজ ট্রাভেলসের সঙ্গে, ওরাই ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে। আমি শুধু ট্যুর প্রোগ্রামটা ওদের আমি আমার মতন করে সাজাতে বলেছিলাম, সেটা ওরা সাজিয়ে দিয়েছে, কিন্তু হোটেল বা গাড়ি ওরাই প্রোভাইড করেছে নির্দিষ্ট অর্থের বিনিময়ে। এখনো পর্যন্ত সার্ভিস A1। আমি ধরুন বিভিন্ন সময় বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গেও ভ্রমণ করে থাকি বিভিন্ন জায়গায়, তখন হয়তো আপনাদের মনে বলতে হয় তাহলে দাদা আগে ট্রাভেল এজেন্সি কি ভালো ছিল না? না, একদমই তা নয়। আমার দায়িত্ব হচ্ছে আপনাদের সামনে একাধিক অপশন তুলে ধরা, যে ভালো না খারাপ। তারাও ভালো ছিল, এরা আপাতত এখনো পর্যন্ত যা সার্ভিস দিচ্ছে এরাও ভালো। আমি মূলত 2 নাইট 3 ডেজের এই ট্যুরটা করেছিলাম। এই পুরো ট্যুর প্যাকেজটি আমি বুক করেছিলাম হেরিটেজ ট্রাভেলের মাধ্যমে। যেহেতু আমি পুরো ট্যুরটা একাই করেছিলাম, তাই মানালি টু মানালি আমার মোট খরচ পড়েছিল 12,500 টাকা। 4 জন হলে চণ্ডীগড় টু চণ্ডীগড় 2 নাইট 3 ডেজের ট্যুরের খরচ পড়বে প্রায় 6,200 টাকা প্রতি ব্যক্তি। আর 6 জন হলে সেই খরচ নেমে আসবে প্রায় 5,700 টাকা প্রতি ব্যক্তি। চাইলে আপনারা নিজেরাও এই ট্যুরটা প্ল্যান করতে পারেন। আর যদি আমার মতন হেরিটেজ ট্রাভেলের সঙ্গে যেতে চান, তাহলে তাদের নাম্বার আমি স্ক্রিনে এবং ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। মানালিতে আসলে যেটা ভয়ঙ্কর লাগে জ্যাম, যেটা আপনারা মে জুন মাসে এলে পাবেন। এখন এপ্রিল মাসে অতটা জ্যাম নেই, কারণ বাঙালি পর্যটক অত নেই। আমার মতন লোকই ঘুরে বেড়ায়, যখন কেউ যায় না। আসলে আমি ভিড়ভাট্টা থেকে একটু নিজেকে দূরে রাখতে হয়। ওই জন্য আমি আপনাদের বলছিলাম না যে আমার শিশু খুব পছন্দ হয়েছে। সত্যি কথা বলছি, আমি আপনাদের একটা চয়েস বলবো, আপনারা মানালি ঘুরুন, ঘুরে টুরে না সেই শিশুতে গিয়ে থাকুন। এটা আমার নিজস্ব একটা রেকমেন্ডেশন রইল আমার তরফ থেকে। সেটা আপনারা মানতে পারেন, না মানতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, 2:30 বাজে আমি মানালি পৌঁছলাম। একটা স্পট আমার অলরেডি কভার করা হয়ে গেছে। এই হচ্ছে আমার হোটেল, হোটেল হিলটপ ওপেন টেরেস। পার্কিংয়ের জন্য অ্যাম্পেল স্পেস, দেখুন অনেকটা স্পেস আছে পার্কিংয়ের জন্য। আর अच्छा प्रदीप जी, यहाँ से पैदल कितना देर लगेगा मॉल मार्केट? हिल टॉप होटल से हमारा मनाली का लगेगा 10 मिनट्स। আচ্ছা, আমরা আধ ঘন্টা নিলাম লাঞ্চ করতে যাবো আমি আর প্রদীপ জি। আচ্ছা, বা এটা হচ্ছে আমাদের হিলটপ। একদিনের জন্য থাকা, আমি কালকে চলে যাব। যেটা বলার, এটার সামনেটা দারুণ, খুব সুন্দর। দেখুন সামনে গুরুদ্বারা আছে মানালি, আর এই দেখুন এই সামনে অনেকটা জায়গা যেখানে আপনি সন্ধ্যাবেলা এখানে বসতে পারবেন, এখানে হাঁটতে পারবেন, এখানে দাঁড়িয়ে গল্প করতে পারবেন। আর সামনে ভিউ কিছুটা এরকম। ও, এগুলো তো অনেকটা বরফ এখানে গলে গেছে, পাইনের জঙ্গল, আর দূরে হচ্ছে স্নো ক্যাম্প মাউন্টেন। রুম কেমন ইত্যাদি সেটা পরে জানাচ্ছি, আমি আগে প্রবেশ করি। দেখুন আমাকে যে রুমটা প্রোভাইড করেছে একবার দেখাই। সে রুমটা হচ্ছে হিউজ। মানে আমি গাড়ি থেকে নামলাম, নেমে হাঁটি হাঁটি পায়ে প্রবেশ করলাম রিসেপশনে, সেখান থেকে হাঁটি হাঁটি পায়ে এই রুমে প্রবেশ করলাম। আমি জুতোটা জাস্ট খুলেছি, আর সামনে দেখুন এরকম ভিউ, এরকম মাউন্টেন ভিউ। আর জাস্ট প্রবেশ করেছি, প্রবেশ করার পর জাস্ট দেখতে পাচ্ছি এখানে একটা কিং সাইজ বেড আছে একদম। হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা বা 3 জন অ্যাডাল্ট ইজিলি অকুপাই করতে পারেন। চার্জিং পোর্ট দুদিকে দেখতে পাচ্ছি দুটো, আর এদিকে একটা কভার্ড আছে, আর ওদিকে মিরর আছে, আর পাখাও আছে মানালিতে। এটা বেশ অবাক করে আমাকে। আগের বছর সাবামানিতে দেখেছিলাম ফাঁকা ছিল, আমার ট্রলিটা রাখা আছে। হিউজ রুমটা হিউজ। এখান থেকে একটা সেপারেট এরিয়া আছে যেখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। খাবার খেতে খেতে এখানে বাইরের ভিউ এনজয় করতে পারেন। দেখুন এইটা, এখান থেকে বসে কিন্তু স্নো ক্যাম্প মাউন্টেন দেখা যাচ্ছে। ইন্টারকম তো আছেই। আর ওয়াশরুমটা একবার দেখাই, এখানে টিভি আছে, আমার দরকার পড়ে না টিভি। ওয়াশরুমটা হিউজ, ওয়াশরুমটা বিশাল বড়, গিজার আছে,
একটা ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে আছে বেসিন, একটা মিরর আছে, আর আছে শাওয়ার। এর পরের কাজ হচ্ছে আমাদের লাঞ্চ করতে যাওয়া, কেন আমার প্যাকেজের মধ্যে লাঞ্চ ইনক্লুড নেই, আছে ডিনার আর ব্রেকফাস্ট। যেটা বলার, আমি স্নান করতে যাব তার আগে আমার একটা খুব পুরনো রোগ আছে, সেটা হচ্ছে স্নান করলে প্রচণ্ড খিদে পেয়ে যায়। এমনি এখনই আমার খিদে পেয়ে গেছে, সেই জিসপাতে আলুর পরোটা খেয়ে এসেছিলাম, তারপরে বেশ খিদে পেয়ে গেছে। আর এখন আমার হোটেল রুমে বসে আছি মানালিতে, তো এখানে তো লাঞ্চ আমার কমপ্লিমেন্টারি নয়, তো আমি কি করব, আমার সঙ্গে একটা জিনিস ছিল বাপুজি কেক, আমার চিরকালীন ফেভারিট। এই মানালির হোটেলে বসে বসে আমি আমার কলকাতার বাপুজি কেক খাই, আর খেতে খেতে আমার শহর, আমার রাজ্যের কথা মনে করি। এই জায়গাটা দারুণ, খুব সুন্দর এই জায়গাটা, এসে পারে জায়গাটা বেশ ভালো লেগে যাও। আর কমপ্লিমেন্টারি দুটো জলের বোতলও দিয়ে গেছে। যেটা বলার সেটা হচ্ছে, এখন বাজে প্রায় 3:30, আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমি এই মুহূর্তে আছি হোটেল হিলটপে মানালিতে, 14 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, টি শার্ট পরে মনে হচ্ছে কমফোর্টেবল মনে হচ্ছে। আর আমাদের মানালিতে কাটানোর এই আজকেই দিন। গতকাল আমি কাটিয়েছিলাম শিশুতে দারুণ ঘুরেছিলাম। আর মানালিতে এখন লাঞ্চ করতে যাবো, একটা দারুণ জায়গায় লাঞ্চ করবো। অনেক দিন হলো বাড়ির খাবার খাই না, এবং আমার একটা চেনাশোনা দোকান আছে এখানে মানালিতে, যেখানে সুলভ মূল্যে একদম বাঙালি খাবার পাওয়া যায়, এবং মনে হবে যেন বাড়িতে বসে খাবার খাচ্ছি। চলুন দেখা যাক সেই মাসিমা আর সে ভাই আসে কিনা জানি না। আমাদের এই হোটেলটা থেকে ম্যাল রোড, ওই প্রদীপজির কথা হচ্ছে, প্রদীপ ভাইয়ের কথা হচ্ছে 10 মিনিট, ওখানে আরও কম। মনে রাখবেন, এটা ল্যান্ডমার্ক হচ্ছে এই গুরুদ্বারা। আমি যে জায়গায় খেতে যাচ্ছি সেটা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে মানালি ম্যাল দিয়ে যেতে যেতে একটা হোটেল আছে, স্নো ভিউ হোটেল আছে, তার ঠিক অপোজিটে। মানালি ম্যালে এত ভিড় না, আমাদের যে কোনো মেলেই ভিড় প্রচণ্ড হয়। ইদানিকালে আমি দেখেছি দার্জিলিং মেলে তো তুলনামূলক কিছু কিছু অকেশন বাদ দিয়ে দার্জিলিং মেলে কিন্তু তুলনামূলকভাবে ভিড় কমই থাকে। তখন এই যে স্নো ভিউ হোটেল আছে, তার উল্টো দিকেই হচ্ছে এই যে অন্নপূর্ণা। এখানে আজকে আমরা লাঞ্চ করব। অন্নপূর্ণা হোটেলে আমাদের যে মাটন থালি দিয়েছে, এবার দেখাই কি দিয়েছে। ভাত আছে, আলু পেঁয়াজ আর লঙ্কা আছে, আলু ভাজা আছে, আলু পোস্ত আছে, মুসুরির ডাল আছে। কিন্তু এখানে যা শুনলাম এটা যে পালং শাকের তরকারি, যেটা আমার একদমই চলে না, ওটা আমি বলছি পরে তুলে নেবো। আর দিচ্ছে মাটন, যেহেতু এটা মাটন থালি আছে, এটা মাটন। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে এই যে থালিটা আছে এটা কিন্তু আনলিমিটেড, এটা নয় কিন্তু, এটা কিন্তু আনলিমিটেড, যত পারবেন ওরা দেবে। আর प्रदीप जी আছে, प्रदीप जी ये बंगाली खाবার आप पहली बार खा रहे हैं क्या? सर मैं पहली बार ही खा रहा हूँ। पहली बारी, अच्छा। कैसे लगता है? मैं सर ये मतलब हमें तो हमारे घर की धान की तरह लगता है, जैसे कि धान खाते हैं। नहीं, मैं 2-3 दिन से हिमाचली খাবার खा रहा हूँ, आप भी বাঙালি খাবার খাইয়ে, ঠিক আছে। আর যেটা বলা সেটা হচ্ছে, এই মুহূর্তে আমি আছি হচ্ছে স্নো ভিউ হোটেলের উল্টো দিকে, অন্নপূর্ণা হোটেলসে। আগের বছর আমি এখানে এসে, তখন জাস্ট ওপেন হয়েছিল, তখন আমি একটা ভিডিও বানিয়ে গেছিলাম। সেই ভিডিওটা মোটামুটি চলেছিল এবং আপনারা অনেকে এসেছিলেন, এবং ওনাদের ব্যবহার যথেষ্ট ভালো। মাসিমা নেই, ভাই নেই, মানে মাসিমার ছেলেও নেই, আর যেটা বলা কেউই নেই বেসিক্যালি, কারণ ভোট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাই জন্য তারা কেউ উপস্থিত নেই এখানে। আমি জাস্ট ফোন করেছিলাম যে যে আমি কি যাবো, তো বলে অবশ্যই তোমরা তুমি চলে এসো। তো এই হচ্ছে আজকের আয়োজন। আর যেটা হচ্ছে এরপরে খাওয়া দাওয়ার পর আমরা যাবো হচ্ছে বনবিহার, তারপর ওখান থেকে ইচ্ছা আছে হিরিমা দেবী টেম্পলে যাওয়ার, যদি সময় হয় তো, নাহলে কালকে কভার করবো। আমি বিভিন্ন জায়গায় বাঙালি থালি খেয়েছি, কিন্তু কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়নি যেখানে বিউলি ডাল খাচ্ছি। দুর্দান্ত বিউলি ডাল দিয়েছে, আমার ফেভারিট। তার সঙ্গে আছে আলু পোস্ত। দেখুন আমি না সব ভাত নয়, বিউলি ডাল আর পোস্ত দিয়ে খেয়ে ফেলেছি। আমি যখন মটন হাতে দিয়ে নিই, দুর্দান্ত করেছে, পোস্তটা ব্যাপক করেছে। এবার মটন নেই, এটা মটনের ঝোল কিন্তু মটনের স্বাদ দেখে কেমন। মটন একদম সুসিদ্ধ হয়েছে, দেখুন একদম। শেষ পাতে কিন্তু চাটনি পাপড়ও আছে। प्रदीप जी जी दादा बोलिए। हाँ जी दादा। हम तो 2-3-4 दिन से हिमाचली खाबर खा रहे थे, हाँ जी तो अभी आपको बंगाली खाबर खिलाया, ओके। कैसा लगा? हमें दादा बहुत बढ़िया लगा। बंगाली खाना हाँ हाँ, हमारे हिमाचल से थोड़ा 19-21 का डिफरेंस था उसमें, अच्छा। बाकी सेम खाना है, बढ़िया खाना है। आलू खुसखुस कैसा लगा? आलू आलू खुसखुस खसखस और वो आलू के छोटे छोटे क्या बोलते हैं उसको? और आलू भाजा, आलू भाजा हमें हाँ। वो सबसे बढ़िया टेस्टी लगा। और चावल, अच्छा। भात। और मटन ठीक ठाक था? मटन बढ़िया था भात के साथ। अच्छा। और वो होटल का एम्बियंस भी ठीक था? हाँ जी होटल एम्बियंस बढ़िया था दादा।
ठीक है। और अभी कहाँ जा रहे हैं? दादा अभी हम जा रहे हैं ऑन द वे वन विहार। বন বিহার। আর কতটা গরম লাগছে দেখুন, এই যে হাফ প্যান্ট পরে চলে এসেছে আমাদের প্রদীপ দা। আচ্ছা, যেটা ইনফরমেশন দেয় এটা বনবিহারের টিকিট লাগছে 50 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা। টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 8টা পর্যন্ত রাত্রি, আর উইন্টার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বনবিহারে আগে তো টিকিট ছিল না, সেটা আমি অনেকদিন আগেকার কথা বলছি। আগে যেটা ছিল হেভি জিনিস, এই বনবিহারের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুরো বিয়াসের ধারে চলে যাওয়া যেত, ওখানে বসা যেত, বিভিন্ন অ্যাক্টিভিটি হতো আগে, জিপ লাইনিং ইত্যাদি, সেগুলোকে এনজয় করা যেত। কিন্তু এখন বলছে এর ভেতর দিয়ে গিয়ে আর বিয়াসের পাড়ে যাওয়া যায় না। আর এই গাছগুলো যেগুলো আছে সেই গাছের সঙ্গে ছবি তুলতে পারেন ইত্যাদি। তো আমি তার জন্য এখানে কেন তুলবো, আমি হিড়িম্বা দেবী টেম্পলে চলে যাব, সেখানে গিয়ে ছবি তুলবো, তার জন্য 50 টাকা কেন দেবো। এবার আপনাদের চয়েস, আপনারা যাবেন কিনা, কিন্তু আমার মনে হয় এটা ওয়ার্দি নয়, তাই জন্য আমি আর গেলাম না। আর আমাকে যেতে না করলে, বিশেষ করে প্রদীপ ভাইও বলে ভাই নেই যাऊंगा। তো আপনারা আসলে আসতে পারেন, আমি ইনফরমেশন দিয়ে দিলাম। তো এবার একটু আমরা যাই একটু মনেস্ট্রিতে। বনবিহারের ঠিক অপোজিটেই হচ্ছে মনেস্ট্রি, দেখুন ঠিক অপোজিটেই হচ্ছে মনেস্ট্রি। চলিয়ে। মানালি বিখ্যাত বৌদ্ধ মঠগুলির মধ্যে অন্যতম হল মানালি মনাস্ট্রি, যাকে অনেকেই গাথান থেকচোকলিং গোম্ফা নামেও চেনেন। এই মনাস্ট্রিটি মানালি ম্যালের অদূরেই অবস্থিত। সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মনাস্ট্রি খোলা থাকে, প্রবেশ মূল্য নেই। এখানে গেলে যেগুলি আপনারা দেখতে পাবেন তা হল বিশাল বৌদ্ধ মূর্তি, রঙিন পেয়ার হুইল, তিব্বতী শিল্পকলা ও দেয়াল চিত্র। আমি তো ভেতরে প্রবেশ করলাম, যেটা মনেস্ট্রিতে নর্মাল যে মনেস্ট্রিতে যেরকম পরিবেশ থাকে একদম সেম, কিন্তু যেটা দুটো জিনিস আমার কাছে খুব অবাক লাগলো। একটা মনেস্ট্রির যে ভেতরের জায়গাটা ছোট, আর 2 নম্বর গৌতম বুদ্ধের একটা বড় মূর্তি রয়েছে, যেটা এখন এই পরিসরটা না অনেক রেস্ট্রিকশন এসে গেছে, চারদিকে ঘিরে দেওয়া হয়েছে। আগে কিন্তু যে কোনো জায়গা থেকে এখানে প্রবেশ করা হতো। আর এই মনেস্ট্রিটা স্থাপিত হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। এখনকার তিব্বতীয় যেসব শরণার্থীরা ছিল তারাই এই মনেস্ট্রিটা তৈরি করেছিল। এখন আমরা মনেস্ট্রি দর্শন করার পর আমরা চলে যাবো হিড়িম্বা টেম্পলে। আর হিড়িম্বা টেম্পলে যাওয়ার ক্ষেত্রে আমাদের হোটেলে যেতে হবে, হোটেল থেকে প্রদীপ ভাইকে গাড়ি নিতে হবে। ঘড়িতে বাজে 5:05 আমরা যাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পলে। একটু হোটেলে এসে একটু জল পান করলাম, আর এখান থেকে টেম্পল 600 মিটার। মানালির সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল হিড়িম্বা দেবী মন্দির। এটি স্থানীয়ভাবে ঢুংরি টেম্পল নামেও পরিচিত। এই মন্দিরটি মানালি ম্যাল রোড থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। ঘন দেবদারু জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরটি মানালির এক বিশেষ আকর্ষণ। মন্দিরটির মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন সম্পূর্ণ মন্দিরটি কাঠ দিয়ে তৈরি, প্যাগোটা স্টাইলে, 4 তলা ছাদ, কাঠের দেওয়ালে সুন্দর খোদাই করা। এই মন্দিরটি 1553 সালে রাজা বাহাদুর সিং তৈরি করেন। মহাভারতে ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গ করে এই মন্দির তৈরি করা হয়। কথিত আছে হিড়িম্বা এখানে তপস্যা করেছিলেন। হিড়িম্বা টেম্পল থেকে ঘুরে এসে আমি সোজা চলে যাই মানালি ম্যালে। একা একাই সেই ম্যালের ভাইবস নিতে থাকি। আমি একা একাই ঘুরছি, কি করবো, যদি এত ভিড় আছে মনোটোনাস লাগছে না, চারদিকে দেখছি। আর এখানে একটু জিলিপি খেলাম, 2 পিস জিলিপি। জিলিপিটা বেশ ভালো ছিল, দাম অত্যাধিক বেশি নিল, 50 টাকা নিল। 4 পিস 100 টাকা, এগুলো 2 পিস খাবো, তো 2 পিস হচ্ছে 50 টাকায় বিক্রি করলো। জিনিস আমার মনে হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন মেলে দেখবেন যে মেলের উপর যে দোকানপাটগুলো যেগুলো হয় সেগুলো জিনিসপত্রের দাম প্রচণ্ড বেশি হয়। আর মানালিতে তো আরও বেশি, দাম দর করবেন, এবং দাম দর করলে আপনাকে দেখবেন নিচু চোখে দেখেন, আমি দেখেছি। তাই জন্য এই মানালিতে যদি কোনো জিনিস কেনাকাটা করতে হয় এই টোটাল ম্যালের উপর দিয়ে কোনো দোকান থেকে কেনার, তো আমি তো একদম সুবিধাজনক বলে মনে করি না। ওই ম্যাল থেকে আরও এগিয়ে যেতে হবে, মানে যে বাস স্ট্যান্ডটা আছে না, যে সরকারি বাস স্ট্যান্ডটা, ওটা ছাড়িয়ে গিয়ে দেখবেন একটা বড় মার্কেট আছে, মানে মনেস্ট্রির কাছে, ওই ভেতরে ওখানে গিয়ে তবু কেনাকাটা করবেন। আর একটা কথা বলছি, যদি কেনাকাটা করেন তাহলে মোটামুটি ধরে নিতে হবে, ধরুন 500 টাকা 600 টাকা এরকম দাম বললো, অ্যাবসার্ড দাম বলবেন, মানে 100 টাকা 150 টাকা এরকম দাম বলবেন, তাহলে তবু লাভবান হবে। তাও কখনো কখনো ঠকে যেতে পারেন। তবে মানালি আসলে এই ম্যাল রোডে আসা উচিত। তার কারণ হচ্ছে মানালিতে আসলে যে আশেপাশের জায়গায় ঘুরতে যান, বিভিন্ন অ্যাক্টিভিটি করেন,
সন্ধেবেলা সে চিল্যাক্স করার জন্য এটা দুর্দান্ত জায়গা। আর মানালির এই শহরের যে বুঝতে হলে তার হৃৎপিণ্ড আসতে হবে, আর এই মানালি শহরের হৃৎপিণ্ড হচ্ছে তার ম্যাল রোডই। তো যাই হোক, কিন্তু বাদবাকি যে আপনারা শপিং করবেন বা কী করবেন সেটা ঐচ্ছিক, সেটা আপনাদের উপরই থাক, বা সেটা আপনারা ভালো বুঝে সেভাবে ডিসিশন নেবেন। যাই হোক, আমি এবার ম্যাল থেকে হাটটাতে চলে যাই হচ্ছে হোটেলের দিকে, রিল্যাক্স করি, করে আবার ডিনারে দেখা যাক কী দেয়। ডিনার তো ওরাই আমাকে প্রোভাইড করবে, আমার প্যাকেজের মধ্যেই আছে, করে ঘুমোবো। আর কালকে আমি এখান থেকে মানালি থেকে চলে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তার আগে কালকের দিনটাও কিন্তু ঘোরাঘুরির মধ্যে থাকবে। সেদিন ডিনারে ছিল জিরা রাইস, রুটি, ডাল তড়কা আর ডিমের কারি। গুড মর্নিং। আজকে হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখ 2026। এই মুহূর্তে আমি আছি মানালিতে। আর মানালির টেম্পারেচার দেখাচ্ছে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফিল হচ্ছে না 8 ডিগ্রি সেন্টিগ্রেড। এরা মনে হচ্ছে আমাদের কলকাতা যেমন ঠান্ডা পড়ে না, 12 ডিগ্রি 14 ডিগ্রি ওরকম টাইপের লাগছে। এবং গত রাত্রিতে আমি মানালি মেলে জাস্ট টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছিলাম, একটুও ঠান্ডা লাগছিল না। যাই হোক, আমার 2 রাত্রি 3 দিনের ট্যুর আজকেই খতম। আমি ট্রেন ধরবো আজকে, কিন্তু আজকেও কিছু ট্যুর করব, যেমন কাসল হয়ে আমি রওনা দেবো। কীভাবে রওনা দেবো আমি জানি না, আমার এখনও টিকিটই হয়নি। মানে তৎকালে চেষ্টা করবো এখানে বসে টিকিট কাটার, তারপর জানি না কী হবে। আজকে বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে যাবে, কারণ আমি একবার তৎকালে টিকিট ট্রাই করব, যদি দিল্লি থেকে টিকিট পেয়ে যাই। আর তারপরে ঘুরতে বেরোবো, কাসল যাব। আর কাসলে তো আমার খুব থাকার ইচ্ছা ছিল, কাসল আমার অন্যতম ফেভারিট জায়গা, আগের বছর থেকে গেছি, তো একবার কাসল দেখাবো। আর কি, এই করে এবারে ভিডিওটা বা সিরিজটা শেষ করবো। এর বক্তব্য রাখার আগে একটা অনুরোধ রইল আপনাদের, আপনারা আমার ভিডিও দেখেন, কমেন্টও করেন, অনেকে সাবস্ক্রাইব করা থেকে এড়িয়ে যান, প্লিজ এটা করবেন না। সাবস্ক্রাইব করাটা খুব গুরুত্বপূর্ণ, ওই নাম্বারটা। তার কারণ হচ্ছে ওই নাম্বারটা আমাকে ইন্সপায়ার করে, প্রচণ্ডভাবে মোটিভেট করে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। যদি ভুল বিচ্যুতি হয় অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু প্লিজ পাশে থাকবেন। এই পরিবারের সদস্য যেমনভাবে আমার পাশে থেকেছেন চিরকাল, আবারও আপনারা যারা নতুন তাদেরকেও স্বাগত। ব্যাস, এটাই আমার বলার। হ্যাঁ, এবার কিছু বক্তব্য রাখা যাক আজকের এই ট্যুরের ব্যাপারে বা এই সিরিজের ব্যাপারে। এখানে কথা বলছিলাম, কথা বলতে বলতে প্রদীপজি চলে এলো। হ্যাঁ প্রদীপজি, हाँ कैसा नींद रहा? बढ़िया गुड। लेकिन ठंडा उतना नहीं है। ठंडा नहीं। आज के जो 25 তারিখ এপ্রিল মাসে 2025, ওয়েদার ফ্যান্টাস্টিক। ওয়েদার এই 3 দিন ধরেই আমি ওয়েদার দারুণ পেয়েছি। আপনারা ছোটো ছোটো যদি ট্যুর করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন হেরিটেজ ট্রাভেলসের সঙ্গে, বা যে কোনোভাবে নিজে থেকেও আপনি ট্যুর প্ল্যান করে চলে আসতে পারেন। অনেকের পক্ষে সময় হয় না, উইকেন্ড ট্যুর হিসেবে ওটাকে দেখতে পারেন, কিন্তু দারুণ দারুণ। মানে শিশু আমার মনে রয়ে গেছে এবং আমি এবছর হয়তো আবারও আসবো। দারুণ। এবার একটু রেস্ট নিই, ব্রেকফাস্ট করবো, তারপর কিছুক্ষণ আবার রেস্ট নেবো, তারপর 10টার দিকে বেরিয়ে যাবো প্রদীপদের সঙ্গে। আর যেটা প্ল্যান আছে, প্ল্যান এ হচ্ছে যদি আমার টিকিটটা কনফার্ম হয়ে যায় তাহলে এখান থেকে ওনার সঙ্গে চণ্ডীগড় চলে যাবো, ওখান থেকে ট্রেন ধরে নেবো। যদি টিকিটটা কনফার্ম না হয়, তৎকালের টিকিটটা যদি কনফার্ম হয়ে যায়, তাহলে এখান থেকে ভলভো ধরবো, দিল্লিতে চলে যাবো, তারপর সোজা বাড়ি। ব্রেকফাস্ট দিয়েছে মানালিতে, আমি বেরিয়ে যাবো হোটেল থেকে। হোটেল হিলটপে আছি এখনও। ব্রেকফাস্ট দিয়েছে, অমলেট দিয়েছে, এদিকে হচ্ছে ব্রেড দিয়েছে, সস দিয়েছে, এটা তো কোনো কাজে না। আর আমি কফি দিতে বলছি, আমি এটা বলছি স্টোরি কফি। ইয়েস, 10টা 14 বাজে হোটেল হিলটপ থেকে বেরিয়ে যাচ্ছি মানালি থেকে। এবার যাবো হচ্ছে কাসলের পথে। তারপরে প্রোগ্রাম কী হবে আমি নিজেও যাই না, তার কারণ হচ্ছে দুটো তৎকাল টিকিট দিয়ে ঘুরছি, দাদা দুটো তৎকাল ওয়েটিং টিকিট দিয়ে ঘুরছি। একটা হচ্ছে কালকা মেলের স্লিপারের, একটা রাজধানী এক্ষুনি কাটলাম, ওটা ওয়েটিং হয়ে গেল 34। কী করবো জানি না, যা করবো ব্লগে পরের দিকে বলবো। কি হলো জানতে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে, যে লাস্টে আমি কি করলাম, ভলভো ধরে দিল্লি গেলাম নাকি আমি এই প্রদীপদার সঙ্গে আবার চণ্ডীগড় চলে গেলাম। এই ব্লগটা দেখতে হবে কি হলো লাস্টে। মানালি থেকে কাসল যাওয়ার পথে কুল্লু অঞ্চলে বেশ কয়েকটি রাফটিং পয়েন্ট পড়ে। বিয়াস নদীর তীব্র স্রোত আর চারপাশের পাহাড়ি দৃশ্য এই জায়গাগুলোকে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুব জনপ্রিয় করেছে। মানালি থেকে কাসল যাওয়ার পথে আরেকটি দ্রষ্টব্য স্থান হলো বৈষ্ণোমাতার মন্দির। এই মন্দিরটির সবচেয়ে বড় আকর্ষণ হলো ছোট্ট গুহার মতো পথ আছে, অনেকটা জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বারণ, কিন্তু আপনারা সেখানে গেলে যা যা দেখতে পাবেন সেটা হলো মা বৈষ্ণোদেবীর মূর্তি,
গুহার মতন সরু পথ, মন্দিরের ওপর থেকে পাহাড়ি পরিবেশ ও ভ্যালির দুর্দান্ত একটা ভিউ পাবেন। ঘড়িতে বাজে এখন হচ্ছে 11:50। এই বৈষ্ণোদেবী মাতা মন্দির থেকে কাসলের ডিস্টেন্স হচ্ছে 39 কিলোমিটার। আর বাইরে বেশ গরম। যদি আমার চণ্ডীগড়ের টিকিটটা কনফার্ম না হয়, আমি ওই কাসল থেকেই ভলভো ধরে দিল্লিতে চলে যাব। তার কারণ আর মানালিতে আসার কি দরকার আছে, কাসল থেকেও প্রচুর ভলভো ছাড়ে। দিল্লি যাব, তারপর দেখা যাক কি হয়। যদি রিটার্ন দিল্লির রাজধানীর টিকিটটা যদি কনফার্ম হয়, সেটা না হলে কি হবে আমি জানি না, এখনো সাসপেন্স। ঘড়িতে বাজে যে 12:05। আর এই মুহূর্তে আমরা আছি ভুন্টারে। আমরা যাব কাসলের দিকে, তো বাঁ দিকে বেঁকে গেলাম। আর এতক্ষণ আমাদের সঙ্গে এসেছিল বিয়াস রিভার, আর এই ভুন্টারে কিন্তু বিয়াস আর যে পার্বতী রিভার পরস্পর যুক্ত হয়েছে বা কনফ্লুয়েন্স আছে দুটো রিভারের। আর এখন আমাদের সঙ্গে যাবে পার্বতী রিভার, এবং আমরা প্রবেশ করছি পার্বতী ভ্যালিতে। আচ্ছা, যেটা বলার, আমরা কাসলে যেতে আমাদের একটু খিদে পেয়ে গেছে। তো আমরা কাসলের রাস্তায় ঢুকেই এরকম দাদার মানে কি বলবো, অন হুইল যেসব খাবারের দোকানগুলো আছে না, সেরকমই একটা দোকান পেয়ে গেছে। এখানে সিদ্ধু নাকি খুব ফেমাস, আমাকে প্রদীপজি বললো। তো সিদ্ধু ট্রাই করবো, কেননা হিমাচলের এটা লোকাল ডিশ। এবার এসে সিদ্ধু খাওয়া হয়নি, অনেকদিন আগে খেয়েছিলাম। দেখুন, এই তো যে সিদ্ধু। আচ্ছা, এই যে এটা ঘি হ্যাঁ, ये देसी घी है। দেশে যেটা যে দেশি ঘি, আর ভেতরে কিন্তু আখরোট আর বিভিন্ন ড্রাই ফ্রুটের স্টাফিং আছে। 120 টাকা দাম। अखरोट की है। ये চাটনি। हाँ जी, ये काजू की है। अच्छा, ये मोमोज की शेजवान। हाँ हाँ, তো নেই চাইয়ে, ইয়ে वाला ঠিক है। হ্যাঁ, আচ্ছা, যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে সিদ্ধু। এটা দাম হচ্ছে 120 টাকা। আর যেটা বলার সেটা হচ্ছে এরা তৈরি হচ্ছে আটা দিয়ে, এবং ভেতরে পুজো আখরোটের স্টাফিং আছে। আর এখানে চাটনি দিয়েছে 3 ধরনের। একটা তো হচ্ছে আখরোটের চাটনি, একটা হচ্ছে কাজুর চাটনি, আর একটা মোমোর চাটনি। এটা একটু ঝাল বললো চাটনিটা। এবার খেয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, সিদ্ধু দেখুন, ভেতরে পুরো একদম আখরোটের স্টাফিং ভর্তি। দেখুন আখরোট, খেয়ে দেখি কেমন লাগে। ওপরে পুরো দেশি ঘি দিয়ে দিয়েছে। আর এই সিদ্ধু, উপরের স্টাফিংটা বেশ মোটা কিন্তু নরম, বেশ নরম। একটু চাটনি দিয়ে খাই। এটা দুটো চাটনি আছে, সবুজটা হচ্ছে আপনার আখরোটের চাটনি, আর সাদাটা হচ্ছে কাজু। চাটনি দিয়ে বেশি ভালো লাগছে। একটু মিষ্টি মিষ্টি নয় কিন্তু ব্যাপারটা। আর একটু ঝাল চাটনি দিয়ে খেলি। যেটা বলার, দুর্দান্ত সিদ্ধু খেলাম। কেসা লাগা সিদ্ধু? एकदम बढ़िया टेस्टी। একটা কথা আমি বলছি, ধরুন সিদ্ধুটা যেটা খেলাম না, এটা মিষ্টি একদমই না। ড্রাই ফ্রুটস আছে, এবং ওটা আটা দিয়ে তৈরি। আর সবচেয়ে ভালো যেটা, উপরে যে দেশি ঘিটা দিয়েছিল না, দুর্দান্ত, খুব সুন্দর। একটা দুর্দান্ত স্মেল আসছিল, খুব হার্ড স্মেল নয়, কিন্তু খুব ভালো। সিদ্ধু জিন্দাবাদ। এর আগেও আমি খেয়েছি, কিন্তু এতটা ভালো করেনি। এটা দারুণ। অবশ্যই যদি কখনো কাসল আসছেন না, বা যদি কখনো মানালি জানো, এই ভুন্টার ভুন্টার থেকে যে রাস্তাটা কাসলের দিকে ঢুকছে, জাস্ট 100 মিটার মতন 150 মিটার মতন এগিয়ে আসবেন, ওই দাদা দেখবেন ওখানে বসে রয়েছে। অবশ্যই মিস করবেন না এই সিদ্ধু খেতে। কাসলের রাস্তা কিন্তু অনেকটা ন্যারো, ঠিক আছে, রাস্তা অনেক জায়গায় খারাপও আছে। আর এখানে ভূমিধস খুব হয়ে থাকে কিন্তু। আর রাস্তার এমন চরিত্র, কিছু কিছু জায়গায় হয়তো টুরিস্টকে বিচলিতও করতে পারে। মানে এটাই ভালো, ভয় ধরার জন্য বলছি না, কিন্তু এটা কিন্তু এই রাস্তার বৈশিষ্ট্যটাই আমি তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন, আমি রাস্তাটা জাস্ট দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর যেটা বলার, 1:25 বাজে, আমরা কাসল মার্কেটে পৌঁছে যাচ্ছি। আমি তো আজকে রিটার্ন করে যাব, একটু কাসলটা এই 2-3 ঘন্টা ঘুরবো। আর আমি যার সঙ্গে ঘুরছি, মানে হেরিটেজ ট্রাভেলস, তারা কাসলে আসলে তাদের গেস্টদের কোথায় রাখে সেটা একবার আমি তুলে ধরবো এই ভিডিওতে। আমি জাস্ট গাড়ি থেকে নামলাম, নামার পর যেটা বলার, যে প্রপার্টিতে রিত সাধারণত গেস্টদের রাখে, বা আমারও পরবর্তীকালে এখানে আসার ইচ্ছা আছে,
সেই প্রপার্টিতে আমি দেখবো, আমি দেখে আমি সন্ধ্যাবেলা চলে যাব, আমি থাকবো না। একবার দেখাই জাস্ট, এই হচ্ছে পার্বতী নদী, ওদিকে দেখো স্নো ক্যাপ মাউন্টেন, কিছু কিছু স্নো গলে গেছে, জলের তোরটা খুব বেশি, মানে আগেরবার আমি এসেছিলাম এতটা পাইনি। তো আমাকে কী হতে হবে, এই ব্রিজটা দিয়ে পায়ে হেঁটে পার হতে হবে, কিন্তু এখানে গাড়ি যাবে না কিন্তু, অর্থাৎ গাড়ি কিন্তু আপনাকে ওই ওপরে রেখে দেবে, এইটুখানি অংশ আপনাকে পায়ে হেঁটে আসতে হবে। এবার প্রশ্ন হলো যে লাগেজের কী হবে। লাগেজ যে হোটেল বা হোমস্টে ওনার আছে তারা বললো আমরাই নিয়ে যাব, আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। ব্রিজটা দিয়ে পার হওয়ার পর এই নদীর ধার দিয়ে পায়ে হেঁটে হেঁটে যেতে হবে, যাওয়ার পর ট্রিপি ট্রাইব দেখতে পেয়েছি আজ একদম, ওই যে প্রপার্টিটা, ওই যে দেখুন ওই যে গ্রিন কালারের বোর্ড আছে ওইটা, চলে যাই ওখানে, তারপর কথা বলছি। রাস্তাটা ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, কংক্রিটের রাস্তা পুরো। আর লাগেজ আপনাকে ক্যারি করতে হবে না, যা বললো হোটেল স্টাফরাই নিয়ে যাবে। একটা জিনিস বলতে হবে, রীতের কিন্তু চয়েস আছে, যে হেরিটেজ ট্রাভেলস থেকে যারা যারা কাসল ঘুরতে আসে তারা কোথায় থাকে দেখুন, এই জায়গাটায় থাকে তারা, আরও অনেক রুমস আছে সেটা পরে দেখছি। এই পুরো জায়গাটাই তাদের জন্য অ্যাক্সেসেবল, এই জায়গাটা। আর এই হচ্ছে পার্বতী নদী। আচ্ছা, এখনও কাজ চলছে, এই মানে বর্ষা আসার আগে এই কংক্রিটের ওয়ালগুলো আরও উঁচু করে দেওয়া হবে, যাতে জলের দ্বারা এটা ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু দুর্দান্ত একটা জিনিস দেখাই, দেখুন ওনার হোটেলেই এসেছেন গেস্ট, কিরকম করে কায়দায় শুয়ে রয়েছে দেখুন শুধু। ওহ ম্যান, দুদিন সিমলা, দুদিন মানালি, মাঝপথে এই দৌড়দৌড়িতে একটু বিশ্রাম নেওয়ার জন্য, একটু চিল করার জন্য কাসল হচ্ছে পারফেক্ট ডেস্টিনেশন। এরকম চিল করতে হবে দেখুন, একবার চোখের সামনে দেখুন। আবার এখানটা থেকে এনার্জি নিয়ে গিয়ে আবার মানালিতে গিয়ে দৌড়াদৌড়ি করুন। তবে হ্যাঁ, আমার কথা অনুযায়ী শিশুটা কিন্তু ভুলবেন না। টেস্ট ট্রাভেলসের সঙ্গে কাসল আসলে যেখানে রাখবে সেটা হচ্ছে এই যে পার্বতী নদী, ঠিক এই যে রুমে চলে এলাম। এইটা হচ্ছে ওদের যে থাকার জায়গা, হোটেল বা হোমস্টে যাই বলুন না কেন। এটা একটা ডাবল বেডরুম, রুমটা একটা প্রিমিয়াম লুকস আছে দেখুন, সুপার মডার্ন অ্যামেনিটিস সব কিছু আছে, সব কিছু প্রোভাইড করা হচ্ছে। আর এটা পর্দাতে আছে, এখান থেকে পুরো আপনি বিছানায় শুয়ে শুয়ে পার্বতী নদী দেখতে পাবেন। আর যেটা বলার সেটা হচ্ছে এর ওয়াশরুমটা দেখিয়ে দিই, চার্জিং করতে এনাফ আছে। এই দেখুন ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, আর গিজার তো আছে, এক্সস্ট আছে, ফ্যান্টাস্টিক। তাদের এরকম ডাবল বেড ছাড়াও 4 বেডের রুম আছে, ফ্যামিলি রুম আছে, আর মোটামুটি 11টা মতন রুম আছে। তো যদি এই রুম বুক করতে চান তাহলে অবশ্যই হেরিটেজ ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে যার ইয়েটার তত্ত্বাবধানে আমি এবার ঘুরতে এসেছি। আমি কাসল ঘুরতে এসেছিলাম, তারপরে ওনাদের যদি কাসলে আসতে পরবর্তী জায়গায় কোথায় থাকা যাবে সেই জন্য এইটাও ভিডিও করে নিলাম। কারণ মানালি হোটেলটা আমার খুব একটা পছন্দ হয়নি, তো সেটা আমি আমার ওপিনিয়ন বলে দিয়েছি। আপনারা যদি কখনো আসেন এদিকে, সেই হোটেলের জন্য না রাখে, আরও ভালো হোটেলে রাখে। রুমের ভেতরটা তো দেখালাম, এবার চলুন দেখি এই হোটেলের কমন ব্যালকনি থেকে কেমন সুন্দর ভিউ পাওয়া যায়। সামনে বয়ে চলা নদী, চারদিকে বিশাল পাহাড় আর ঠান্ডা হাওয়া। এমন দৃশ্য দেখলে সত্যিই মনটা শান্ত হয়ে যায়। অনেকে আমাকে প্রশ্ন করেন কেন কাসলে আসবেন। জাস্ট আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি, এটা মনে হয় 50% আনসার দেওয়া হয়ে গেল। এবার মুখে যদি কিছু বলতে হয় তাহলে বলবো, কাসল আসার অন্যতম কারণ আছে, এখানে রোমিং করার জন্য নয়, কিন্তু এটা কিন্তু মনে রাখবেন। আসার পথটা বেশ ন্যারো, কিছু কিছু জায়গা খারাপ, কিন্তু তবুও মানুষজন আসছে। দুদিন সিমলায় ঘুরে আর পরবর্তী দুদিন যদি মানালিতে দৌড়ঝাঁপ করে ঘুরে স্নো অ্যাক্টিভিটি করতে চান, মধ্যিখানে একদিনের জন্য এনার্জি সেভিংয়ের দরকার পড়ে। কাসল হচ্ছে এর জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন। এখানে আসলে এই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে কখন যে আপনার সময় বেরিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এই পেছনে যে স্টেটা দেখতে পাচ্ছেন, যে হোটেলটা, এইটা হচ্ছে আমি যার সঙ্গে ঘুরতে এসেছি, ওরা যেসব গেস্ট আছে তাদেরকে এখানে রাখে। এরকম স্টে হলে তো কোনো কথাই নেই, দুর্দর্শ। আর আমার পেছনে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, বৃষ্টি হয়েছে তার পাশ দিয়ে এদের গাছ পড়ে যাচ্ছে, স্নো ক্যাপ মাউন্টেন জাস্ট অসাধারণ। আর এই পার্বতী নদীর কুলকুল শব্দ বিদেশেই সময়কে অতিবাহিত করছে। আমি 2 ঘন্টা ধরে শুধু ওই হোটেলটার যে ব্যালকনিটাতে বসেছিলাম, কোথা দিয়ে টাইম বেরিয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আর একটা কথা বলে রাখবেন, এই কাসল কিন্তু শুধু যে পার্বতী রিভার বা এই পার্বতী ভ্যালির জন্যই কিন্তু প্রসিদ্ধ নয়। এখানে সামনেই গুরুদ্বারা আছে মণিকরণ সাহেব। কাসল থেকে মণিকরণ সাহেবের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। মণিকরণ সাহেব হিমাচল প্রদেশের
পার্বতী ভ্যালিতে অবস্থিত শিখ ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান। এটি পার্বতী নদীর ধারে পাহাড়ের ঘেরা এক অসাধারণ সুন্দর জায়গা। এই গুরুদ্বারা সবচেয়ে বেশি পরিচিত তার গরম জলের কুণ্ডের জন্য। মণিকরণ সাহেব গুরুদ্বারার কাছেই অবস্থিত প্রাচীন শিব মন্দির হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পার্বতী নদীর ধারে পাহাড়ে ঘেরা এই মন্দিরটি ভক্তদের কাছে খুবই পবিত্র বলে মানা হয়। তো এবার আপনারা নিজেকেই প্রশ্ন করুন, মানে কেন কাসলে আসবেন। দারুণ লাগছে, আমার যেতে ইচ্ছা হচ্ছে, আমার চলে যাবো। আমার একটু পরে 7:30টার দিকে বাস আছে দিল্লির জন্য। পাইতে হবে লাস্ট পর্যন্ত আমার কালকার টিকিট চার্ট তৈরি হয়ে গেছে, টিকিটটা আমি পাইনি। আর রাজধানী 29 ওয়েটিং লিস্ট হয়েছে তৎকালে, আমার মনে হচ্ছে ওটাও হবে না। কী করে বাড়ি ফিরলাম সেটাও একটা দ্বন্দ্ব। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।